খোলা যুদ্ধ ময়দানের কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে, হে কেশব, এবার কি হবে এ বলার কোনো মানে হয় না। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, একটু মজা করেই বলছি, এর আগে একটা এপিসোডে না সমস্ত শ্লোক ধরে 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 বলবার চেষ্টা করেছিলাম, যেটা সকলে জানে, কিন্তু আসল কর্তব্যের সময় আমরা সবাই সেগুলো ভুলে যাই। তা তখন শ্রীকৃষ্ণ বললেন যে অর্জুন, ওসব ন্যাকামো ছাড়ো, যা করবার আমি সব করেই রেখে দিয়েছি। এত বোঝানোতেও যখন কিছু হলো না, এটা আমি বলছি অর্জুন বিষাদ যোগ এবং বিশ্বরূপ দর্শন যোগ, একাদশ অধ্যায়। সেখান থেকে একটু আপনাদের বলে শুরু করবার চেষ্টা করছি। কেন করছি তার কারণ আছে। তা শ্রীকৃষ্ণ তখন বললেন যে এই দেখো আমার বিশ্বরূপ। তখন তিনি অর্জুন দেখলো তার মুখগহ্বরে সেই মানে অভূতপূর্ব যে সে বিশ্বরূপ, তার মুখগহ্বরে এই কুরুক্ষেত্রের সমস্ত বিপক্ষ পক্ষের সমস্ত যোদ্ধারা, সেনানীরা সব সেখানে মৃত অবস্থায় প্রবেশ করছে। সেখানে পিতামহ ভীষ্ম থেকে শুরু করে গুরু দ্রোণ, কর্ণ, সবাই সেখানে প্রবেশ করছে। তখন এটা দেখার পর শ্রীকৃষ্ণ বললেন, অস্ত্র ওঠাও, যুদ্ধ করো, ওইটা তোমার কর্তব্য। এই যুদ্ধ, এই ধর্মযুদ্ধ যদি তুমি না লড়ো, আর লড়ো, তার কি কি ফল আছে? যদি তুমি লড়ো তাহলে তুমি রাজসুখ ভোগ করবে। যদি লড়ো, যদি জেতো, ভুল বললাম, যদি তুমি জেতো লড়ে তাহলে তুমি রাজসুখ ভোগ করবে, আর যদি তুমি হেরে যাও তাহলে তুমি বীরের সম্মান পাবে। কিন্তু যুদ্ধটা যদি তুমি নাই লড়ো, তোমার যদি ঠ্যাং কেঁপে যায় লড়ার আগে, তাহলে তুমি কাপুরুষ হিসেবে নিন্দিত হবে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী, এটা আমার পূর্বাশ্রমের নাম, যেটা আমি ব্যবহার করি এখন আপনাদের সামনে। যখন চতুর্দিক থেকে একটি অরাজক অবস্থা, প্রায় নরকের অবস্থা তৈরি করেছে, ধর্ম মানে কি? শুভ কিছু। যে সমাজটাতে শুভ কিছুই নেই, সমস্ত কিছু অশুভ, তাহলে সেখানে একটি নাগরিক, একটি মানুষ, তার কর্তব্যটা কি? সেই অশুভগুলোকে পাল্টে ফেলা। এটা সিম্পল হিসেব। এবার মানুষ কিন্তু রেডি সেটার জন্য, কিন্তু চতুর্দিকে সমস্ত সোশ্যাল মিডিয়া ঘেঁটে যদি আপনি দেখেন, দেখবেন মানুষ যেন একটা সংশয়ের মধ্যে রয়েছে, দোদুল্যমানতার মধ্যে রয়েছে, একেবারে প্রতিজ্ঞাবদ্ধ যদি সে সুযোগ পায় এই অশুভের নাশ করতে। কিন্তু তারপরে গিয়েও কোথায় যেন তার ভিতরে একটা ভীতি কাজ করছে, অস্বস্তি কাজ করছে। কেন কাজ করছে? সেটাই এই এপিসোডটা। আপনাদের কাছে একটু অনুরোধ যে এপিসোডগুলোকে একটু সাবস্ক্রাইব করে একটু শেয়ার করুন, আর হাত খুলে লিখুন, যাতে এই এপিসোড শেয়ার হয়ে আপনাদের লেখাটাও ঠিক ঠিক জায়গায় একটু পৌঁছে গিয়ে তাদের একটু চোখে পড়ে, কানে শুনতে পায় তারা। প্রসঙ্গ হচ্ছে, যে পরিমাণ এই প্রশাসনিক অবস্থা নিয়ে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট এই মুহূর্তে রাজ্যকে দেখছে, এর আগের এপিসোডেই বলেছি, ঠকে এবং ঠেকে কি শেখে আমরা আগামীকাল তাকিয়ে থাকবো সুপ্রিম কোর্টের দিকে, যে ঠেকলো এবং ঠকলো দুটো করে এই নির্বাচন কমিশন। এবং শুধু তো এটা না, এর আগে প্রচুর মামলা হয়েছে এবং সেই মামলাগুলো মুখ থুবড়ে পড়েছে, হয় হাইকোর্টে নয় সুপ্রিম কোর্টে। কোনো না কোনো আইনের ফাঁক গলে সেটাকে পাশ কাটিয়ে বার করিয়ে নিয়েছে এই শাসক দল। কাজে ঠকেছে, সুপ্রিম কোর্ট সম্যক জানে, তাই বলেছে যে এই ঘটনার পিছনে কারা, আমরা কিন্তু জানি। এরপরে নির্বাচন কমিশন তারাও এই গোটা এসআইআর পর্ব জুড়ে এবং এই ভোট ঘোষণার পরে যা যা কিছু হচ্ছে, তাতে তারাও ঠেকে এবং ঠকে অনেক কিছু শিখলো। এই সামগ্রিক কিছু আমরা দেখতে চাই আগামীকালের যে হিয়ারিং, সারা দেশ তাকিয়ে আছে সেই হিয়ারিং এ, যেটা সুমোটো মামলা করেছে, মানে শতপ্রণোদিত মামলা করেছে সুপ্রিম কোর্ট। তাতে এইবার সুপ্রিম কোর্ট কি করে? এখনো কি চুপ করে বসে থাকবেন আপনারা? এখনো কি শুধুমাত্র ওই মালদা মোতাবাড়িতে কি হলো
তাদের ওই চুনোপুটিদের অ্যারেস্ট কিছু করে টোরেই ছেড়ে দেবেন, নাকি আসল জায়গাটায় আপনারা এবার দৃষ্টি নিবদ্ধ করবেন যে ঠিক আসল উস্কানিগুলো কোন জায়গাগুলো থেকে উঠেছিল, কে বলেছিল সেন্ট্রাল ফোর্সকে হুমকি দিয়ে যে মহিলারা এখনো চুপ থাকবেন, এখনো প্রতিবাদ করবেন না, কে বলেছিল? শুধু দর্শক আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, নির্বাচন কমিশনের কাছে, সুপ্রিম কোর্টের কাছে জিজ্ঞাসা করছি। আপনারা হাতা খুন্তি নিয়ে প্রথম বেরিয়ে আসবেন, তারপরে পিছনে অন্যরা আসবে, তারপর কি করতে হয় সে তো আপনারা জানেন। এই উস্কানিকে ধরা হবে না, এই উস্কানিকে ধরা হবে না। খোলা মঞ্চ থেকে একটা ভারতবর্ষের নাগরিক, কোনো একজন নাগরিক যদি বলে যে একটি কমিউনিটি যদি আর একটা কমিউনিটিকে ঘিরে ধরে তাহলে 1 মিনিটে তার দফা রফা হয়ে যাবে, এটা বলেনি। তাহলে এই যে ঘটনা, এই যে ঘটনাক্রম, দুটো কি বিচ্ছিন্ন? এই প্রশ্ন থাকছে। কিন্তু তার সাথে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তুলতে চাইছি, যে এই যে আমরা শুনতে পাচ্ছি, যেটা ভবানীপুরে যেদিনকে শুভেন্দু অধিকারী মহাশয় মনোনয়নপত্র দাখিল করলেন, সেদিনকে আমরা কি দেখতে পেলাম? সেদিনকে আমরা জানতে পারলাম যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অবশ্যই তিনি বিজেপির একজন নেতা এবং বিজেপির শীর্ষতম নেতা, তিনি 15 দিন ভোটে এই রাজ্যে থাকবেন। কিন্তু কোন 15 দিন থাকবেন? অনেক চ্যানেলে এটা আপনারা জেনেছেন যে 15 দিন তিনি এখানে থাকবেন ভোটের সময়। কিন্তু আজ যদি ধরি 5 তারিখ, কাল 6 তারিখ, সুপ্রিম কোর্টের মহা হিয়ারিং কালকে, SIR এর হিয়ারিংও কালকে, সুমোটো মামলার হিয়ারিংও কালকে, তাহলে 6 থেকে 15 দিন যদি ধরেন তাহলে হয় 21 তারিখ। তাহলে নিশ্চয়ই এই সময়কালের মধ্যে কি নয়, নিশ্চয়ই আমরা জানি না তিনি কতদিন, কোন তারিখ থেকে কতদিন পর্যন্ত থাকবেন, কিন্তু যদিও এটা অনুমান করেন যে তিনি ভোট পর্যায়টা এখানে থাকবেন, তাহলে আরো কিছুদিন পর থেকে ভোটের রেজাল্ট বেরোনো পর্যন্ত নিশ্চয়। এখন এই যে ভয়ঙ্কর প্রশাসনিক অবস্থা, এই প্রশাসনিক অবস্থাতে এই অমিত শাহের যে নীতি, সেটা তিনি শুভেন্দু অধিকারীকে দিয়ে করে দেখালেন। কি? যেটা আমরা জানতে পেরেছি, এতদিনে আপনারাও জেনেছেন, যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নন্দীগ্রাম থেকেই দাঁড়াতে চেয়েছিলেন এবং দাঁড়িয়েওছেন। কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছিলেন যে না, তুমি ওই সিংহের গুহায় ঢোকো, চোখ তুলে তাকাও এবং ওই গুহায় ঢুকে ওই সিংহকে বধ করে গুহা খালি করে ওইখানে তুমি রাজত্ব করো। এই হবে অ্যাটিটিউড। ওই জন্য শুরু করলাম এই দিয়ে, যে মানে লড়তে নামার আগেই ঠ্যাং কেঁপে গেলে হবে না, যেটা আমাদের কলকাতা ফুটবল ময়দানে খুব ব্যবহার হতো। অমল দত্ত, পিকে ব্যানার্জি এরা বলতেন যে ভাই খেলতে নামার আগে ঠ্যাং কাঁপছে কেন তোর? ও একটা প্লেয়ার, তুইও একটা প্লেয়ার, তাহলে নেমে দেখ। শক্তিশালী বিপক্ষ বলে কিছু হয় না, লড় আগে, তো লড়ে হাট, ঠিক আছে, সেই জায়গা পর্যন্ত তো যেতে হবে। তাহলে অমিত শাহের এই বার্তাটা যদি আরো বিভিন্ন রকম চতুর্দিকে যে সমস্ত বিজেপি, তো দেখলাম 5ম প্রার্থী তালিকাও ঘোষণা হয়ে গেল, তাহলে এই যে প্রার্থীদের মধ্যে এই জায়গাটা বোধহয় এই আবেগটাকে বা এই কি বলবো স্ট্র্যাটেজিটাকে তিনি ছড়াতে চাইছেন, এবং যেটা অত্যন্ত যুক্তিযুক্ত এবং এই মুহূর্তে সেটা সময়ের দাবি। এবং সেইটা কি হয়, একজন প্রার্থী, একটা দলের অন্যান্য কর্মীরা উজ্জীবিত হয়ে যখন চড়ইবতী বলে, যেটা শুভেন্দু অধিকারী খুব বলেন মাঝে মধ্যে, ভালোই লাগে, চড়ইবতী, চলো সামনে এগিয়ে যাই, চলো আগে লড়ে দেখি কি হয়, এই সামনে আয় দেখি তুই আমার সামনে কে আছিস আয়। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা সঞ্চারিত না হলে, প্রতিরোধের জায়গাটা যদি তৈরি না হয়, তাহলে দুষ্কৃতী সমাজের সঙ্গে গোলাপ ফুল হাতে মানুষের পক্ষে কিছু করা সম্ভব হয় না। সবটা নির্বাচন কমিশন, প্যারামিলিটারি, সেন্ট্রাল ফোর্স, কোর্ট, মাননীয় একজন প্রাক্তন বিচারপতি তিনি বলেছেন কোর্ট কিন্তু সব করে দিতে পারে না, মানুষকেও কিছু করতে হয়, মানুষকেও উদ্যোগ নিতে হয়। কিন্তু মুশকিল হচ্ছে মানুষের পাশে, মানুষ এটা বলতেই পারেন যে আমাদের পাশে তো আর ওই সেন্ট্রাল ফোর্স, কি বলবো, প্রতিরক্ষা ব্যবস্থা, সিকিউরিটি এসব তো থাকে না। কিন্তু কি হয়, মানুষই কিন্তু মানুষের সিকিউরিটি হয়ে দাঁড়ায়।
আপনার মতটা যদি ঠিক হয়, আপনার অভাব যন্ত্রণা, আমার অভাব যন্ত্রণা যদি আপনাকে ছোঁয় এবং আমি যদি রাস্তায় নামি, তাহলে কিন্তু আপনারও ইচ্ছা হবে ঠিক আছে ও তো নেমেছে। ঠিক কেমন বলুন তো? যখন আমরা একটা ভিড় রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চলছে, আমরা রাস্তা পার হওয়ার চেষ্টা করি না কলকাতা শহর টহরে? তখন দেখি যে একটু দাঁড়িয়ে আছি, অনেক গাড়ি আসছে, সিগন্যাল তো সব জায়গায় থাকে না, পার হতে হয়। এইটুকু একটু মাথায় নিন, দেখুন থিওরিটা কেমন লাগে। যখন পার হই তখন দেখি আশপাশে আরো দু চারজন এসে দাঁড়ালো, মানে তারাও কিন্তু এই রাস্তাটা পার হতে চাইছে। এবার যখন একসাথে 15-20 জন মতো জমা হয়ে গেল, গাড়ি কিন্তু উল্টো দিক থেকে আসা যাওয়া করছে, একজন দুজন করে একটু করে এগোতে আরম্ভ করলো। হঠাৎ দেখা গেল যে আমরা সবাই এগিয়ে রাস্তাটা পার হয়ে গেলাম, গাড়িগুলো দাঁড়িয়ে গেল, যে একটা ভিড়, একটা দল সে এগিয়ে যাচ্ছে। এটা পাড়াতে হওয়ার দরকার, এটা গ্রামে হওয়ার দরকার, এটা ছোট শহরে হওয়ার দরকার, এটা রাস্তায় হওয়ার দরকার, এটা মাঠে হওয়ার দরকার, এটা ভোট দিতে যাওয়ার সময় বুথের দিকে সেখানেও সহানুভূতি সম্পন্ন সঙ্গী তাকে নিয়ে এই গণতন্ত্রের উৎসবে যোগদানের প্রয়োজন এবং অপশাসনকে উল্টে দেওয়ার প্রয়োজন। কিন্তু এই যে সর্বোচ্চ স্তরগুলো রাজনৈতিক দলের, যেখানে অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি বসে আছেন, কে? শ্রমিক ভট্টাচার্য মহাশয়। তিনি কি, এটা একটা বড় অ্যানালিসিস আপনাদের সামনে নিয়ে আসছি, খুঁটিয়ে দেখাবো সেটা। যখন বিজেপির অস্তিত্বই ছিল না এই রাজ্যে, তখন বসিরহাট দক্ষিণ বিধানসভায় সবে তৃণমূল সরকার এসেছে 2014 সাল, এবং একটা হয়েছিল, মানে ওখানে বসিরহাট দক্ষিণ বিধানসভায় তখন সিপিএম এর যিনি এমএলএ ছিলেন নারায়ণ ব্যানার্জি, তিনি প্রয়াত হওয়াতে সেই সিটটা খালি হয়। শ্রমিক ভট্টাচার্য তখন বিজেপির ক্যান্ডিডেট হন ওখানকার। কে চিনত বিজেপিকে তখন সেখানে? মানে তখন পুরোপুরি সবে তৃণমূল এসছে, মানে বুঝতে পারছেন, পুরো তৃণমূল হাওয়া তখন। এবং ওখানকার যে ভোট চিত্রটা, সেটা হচ্ছে দুটো পৌরসভা, একটা টাকি এবং একটা বসিরহাট, যেটা হিন্দু প্রধান এলাকা, এবং 7খানা পঞ্চায়েত, যেটা সংখ্যালঘু এলাকা। সেখান থেকে শ্রমিক ভট্টাচার্য ইতিহাস তৈরি করে জিতে প্রথম এমএলএ হিসেবে বিধানসভায় প্রবেশ করেন, সেটা আমরা সবাই জানি। কি ম্যাজিকে কোনো ম্যাজিক জানতেন নাকি তিনি? কোনো ম্যাজিকে হয়েছিল না, একটা নিখুঁত ভোট অঙ্কে হয়েছিল। সেটা মডেল হতে পারে, আগামী এপিসোডে নিয়ে আসবো সেগুলো। কিন্তু এই যে জায়গাটা সুচিন্তিতভাবে এগোনো, সেইটা অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়ুক। এই যে বিজেপি, এই যে প্রার্থী তালিকাটা বেরোলো, দেখলাম পঞ্চম প্রার্থী তালিকা, সেখানে বোধহয় সম্ভবত 3 জনের নাম পরিবর্তন হয়েছে। সাধু উদ্যোগ, তাদের দল নিশ্চয়ই সেটা চিন্তা করেছে, স্ট্র্যাটেজি করে সেই ব্যবস্থাটা নিয়েছে। তাহলে এইটুকু অন্তত দরকার। শর্ত কিন্তু একটা, ওই একটাই, ঠ্যাং কেঁপে গেলে হবে না। আর অমিত শাহ এখানে থাকার অর্থ কিন্তু আর একটাও আছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত থাকার অর্থ হয় যে সারা দেশের যে আমলা মহল, কেন্দ্রীয় সরকারের যে আমলা মহল ধরা যাক, তার যে সেক্রেটারি, বিভিন্ন দপ্তর তার সাথে, মানে হোম মিনিস্ট্রির সাথে জড়িত থাকে, তার সম্পূর্ণ ফোকাস পয়েন্টটা কিন্তু এসে পড়বে এখানটাতে, চাও না চাও। ফাইল সই করাতে হলেও কিন্তু তখন অলিখিত দেশের রাজধানী হয়ে দাঁড়াবে কিন্তু এই পশ্চিমবঙ্গ, যেখানে উনি থাকবেন। দেশের অলিখিত রাজধানী এই জায়গাটা হয়ে দাঁড়াবে, আপনি চান না চান। কাজে অমিত শাহের 15 দিন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এবং সেখানে এই প্যারামিলিটারির এই যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা, এই যে মোথাবাড়ি মালদায় হয়ে গেল, আমি গত এপিসোডে প্রশ্ন তুলেছি সেন্ট্রাল ফোর্সটা কি করছিল বাপু, এই যে পুরো বিষয়গুলো সবটাই কিন্তু নজরে থাকবে।
কিন্তু আবার বলছি যে থিঙ্ক টুয়াইস, আরো বুনট বাড়ানোর দরকার, আরো চোখে চোখ রেখে ওই সিংহের গুহায় ঢুকে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো ক্ষমতা থাকার দরকার। কারণ সমগ্র অংশের জনগণ কিন্তু ক্ষতিগ্রস্ত জনগণ, পরিবর্তনকামী জনগণ, সেটার পরিমাণ যদি ভাবতে যাওয়া হয় 100-র মধ্যে হয়তো 80-90 জন হয়ে গেছে। এখন রাস্তাঘাটে চলে দেখুন 80-90 জন মানুষ চাইছে এটাকে পাল্টে দিতে, কিন্তু সেটাকে ঠিকঠাক ভাবে অ্যাড্রেস করা, সেই ইচ্ছাকে সম্মান জানানো, সেখানে যদি সেই সাহসটা সঞ্চারিত না হয় গ্রামে গ্রামাঞ্চলে, যে ইয়েস এই যে দুষ্কৃতীরা রয়েছে, এই লোকটা হচ্ছে, এই দেখো সামনে দাঁড়িয়ে এইবার সে রুখে দিচ্ছে, এই 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 সাহসটা ভোটের আগে সঞ্চারিত হওয়ার দরকার। এটার মানে এই না যে আমি কোনো হিংসায় মদত দিচ্ছি, কিন্তু নিজের অ্যাটিটিউডের কথা বলছি। এই অ্যাটিটিউডটা খুব দরকার যে আমি পারবো, আমি এগোবো, আমি এগোতে চাই। তারপর হেরে যাও, ঠিক আছে, মানা যায়, কিন্তু এগোলামই না, ঢুকলামই না, সেখানে যেতেই ভয় পাচ্ছি, ছবি তুলে তুলে পোস্ট করছি, এইটা কিন্তু ওই সাহসী যত জনগণ উজাড় করে দিতে চাইছে নিজেদের আবেগটাকে ভোটের বাক্সে, তাদের মধ্যে কিন্তু হতাশা